হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এর পড়া শুরু করেছো, যারা জানো যে 2024 সাল থেকে নতুন সিলেবাস সঙ্গে যে নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেই সম্পর্কে আমরা কিছু ভাষা তথ্য পেয়েছি, কিছু সংবাদ মাধ্যম থেকে, আর কিছু খুচরো নোটিফিকেশান যেগুলো সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। অনেকগুলো আইডিয়াই কিন্তু আমাদের কাছে একটুখানি ভেগ হয়ে থেকে গেছে, কিন্তু আজকের যে ভিডিওটা করছি সেটা দেয়া হয়েছে একটা নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তাদেরই ওয়েবসাইটে এই নোটিফিকেশানটি রয়েছে, যেখানে এই সম্পর্কিত সমস্ত তথ্য ইন ডিটেলস পাওয়া যাবে, এবং এই ভিডিওতে আমি সেই সমস্ত তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরব। যে তথ্যগুলোর মধ্যে থাকছে কত নম্বরের পরীক্ষা, কতগুলো ভাগে পরীক্ষা, ফেল করলে কি হবে, সেমিস্টার 1-এ ফেল করলে কি হবে, সেমিস্টার 3-তে ফেল করলে কি হবে, সাবসিকুয়েন্ট পরীক্ষা কিভাবে দেয়া যাবে, কোন পরীক্ষাগুলো কোন সময়ে হবে, কোনগুলো কাউন্সিল নেবে, কোনগুলো স্কুলের তরফ থেকে নেওয়া হবে, এবং ফেল করলে কোনভাবে পাস করার অপশান আছে, সেই অপশানগুলো যদি আমি না নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত ধরনের তথ্য। তার সঙ্গে সঙ্গে যে সাবজেক্টের যে সেটগুলো সেগুলো কি আছে এই নতুন পদ্ধতিতে, ইলেকটিভ যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারি, সমস্ত ধরনের তথ্য এখানে থাকবে, যে যাতে করে পরবর্তীকালে কোনো ধরনের যদি কনফিউশন রাইজ করে, তাহলে এই যে ভিডিওতে বা এই যে নোটিফিকেশানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটাকেই প্রামাণ্য হিসাবে ধরে নিয়ে আমাদের কিন্তু বিচার বিবেচনা করতে হবে। আমি শুরু করছি, সেইটা দেখো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। নোটিশ নাম্বার হচ্ছে L/PR/176 2024, ডেট রয়েছে 18/4/2024। যেহেতু এটা একটা ইন ডিটেলস নোটিফিকেশান, সুতরাং বোঝাই যাচ্ছে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের কাছে, সে আপনি শিক্ষক হন, হেড অফ দ্য ইনস্টিটিউশন হন, বা যদি তুমি কোনো স্টুডেন্ট হও, যার এই বিষয় সম্পর্কে জানার অবশ্যই একটা অধিকার রয়েছে, তাই প্রত্যেকে যাতে বুঝতে পারে তার জন্য আমি যতটা পারছি বলার চেষ্টা করছি, যতটা আমি পড়ে বুঝতে পারছি। হয়তো ক্ল্যারিফিকেশানে যদি কিছু আপডেট হয় বা বোঝার ভুল থাকতে পারে, সেই ক্ষেত্রে আমার যে এই মুহূর্তে পড়ে বোঝার ক্ষেত্রে যদি কোনো আমার অক্ষমতা থেকে থাকে, তার জন্য প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে রাখছি, তবে চেষ্টা করছি যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার। নোটিফিকেশন বলা হচ্ছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল দ্য হেডস অফ ইনস্টিটিউশনস, teachers, teaching staff, students, guardians and other stakeholders that as per our earlier notification by memo number LPR-133 2024 dated 6/3/2024, West Bengal Council of Higher Secondary Education is going to introduce semester system for class 11 from academic session 2024-25 and for class 12 from academic session 2025-26 based upon the approval of School Education Department, Government of West Bengal and in line with state education policy। এই তথ্যগুলো আমাদের জানা যে এই সেমিস্টার সিস্টেমে ক্লাস 11 এবং 12 হবে সরকার মান্যতা দিয়েছে, এবং এই সেমিস্টার সিস্টেম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ সেমিস্টার সিস্টেম আর গিভেন হিয়ার আন্ডার। এর কী মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার 1 কোর্স অফ স্টাডি। এখানে বলা আছে দ্য হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর 10+2 কোর্স উইল কনসিস্ট অফ 4 পার্টস, দ্যাট ইজ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। বলার কিছু নেই। এরপরে এর দাগে বলছে ক্লাস 11 has been redesigned as semester 1 and semester 2 and class 12 has been redesigned as semester 3 and semester 4। এটা বোঝা যাচ্ছে 11-এ দুটো সেমিস্টার, 12-এ দুটো সেমিস্টার। এবার বিয়ের দাগে বলছে দ্য ক্যারিকুলাম অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 and semester 4 shall consist of, নাম্বার 1 বলা হচ্ছে 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকতে হবে, অ্যাজ মেনশনড ইন শিডিউল 2, 1 সাবজেক্ট ফ্রম ইচ ফ্রম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে হবে। কারোর বাংলা ইংরাজি হতে পারে, কারোর ইংলিশ অল্টারনেটিভ ইংলিশ হতে পারে, এনিথিং, এগুলো সবাই জানে। নাম্বার 2 হচ্ছে 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আর টু বি চুজেন ফ্রম এনি অফ 3 সেটস সাবজেক্টস অ্যাজ মেনশন ইন শিডিউল 2। এর শেষের দিকে শিডিউল 2 আছে, সেইখান থেকে আমি দেখাবো যে 3টে সেট আছে, তার মধ্যে থেকে ইলেকটিভ সাবজেক্ট আমাদের 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আমাদের চয়েস করতে হবে।
তিনের দাগে বলেছে ওয়ান অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইফ ডিজায়ার্ড, কেউ যদি চায় তাহলে ফোর্থ সাবজেক্ট যেটা সেটা রাখতে পারে, মে বি চুজেন ফ্রম ডিজাইনেটেড সেট ফ্রম হোয়ার 3 compulsory elective subjects have already been chosen or from the list of vocational subjects offered by the council। তার মানে যেখান থেকে 3টে সিলেক্ট করা হয়েছে সেখান থেকে আরও একটা সিলেক্ট করা যেতে পারে সাবজেক্ট। এরপরে সি এর দাগে বলা হচ্ছে অ্যাজ পার ক্লজ 3.6.2 of State Education Policy 2023, schools should provide guidance and scope for students for taking challenging coursework, participating in extracurricular activities, engaged in summer projects with higher educational institution। মানে স্কুল সাহায্য করবে এরকম ধরনের যে সামার প্রজেক্ট ইত্যাদি করবার ক্ষেত্রে স্টুডেন্ট যদি চায় বা সরকার থেকে যদি বলা হয় অন্যান্য যে অফিসগুলো আছে তাদের সঙ্গে কানেকশন করে সেখানে স্টুডেন্টদেরকে প্রজেক্ট করার ক্ষেত্রে সামার প্রজেক্ট করার ক্ষেত্রে তারা এনকারেজ করবে। ডিএ বলা আছে অ্যাজ পার ক্লজ 3.6.5 of State Education Policy, students of higher secondary course should be engaged in internship programs and project during summer vacation related to subjects of their choice। তাদের সাবজেক্টের ওপরে যে চয়েসেবল সাবজেক্টের ওপরে তারা কিন্তু সামার প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। নেসেসারি টাই আপস উইথ মিডিয়া হাউসেস, কর্পোরেট ফার্মস, publishing houses and higher education institutes should be initiated and made by the head of the institution in this regard। তার মানে বলা হচ্ছে যে সামার প্রজেক্টের ক্ষেত্রে এইসব যে সংস্থাগুলো আছে যেখানে স্টুডেন্টদের নিয়ে গিয়ে তাদের হাতে কলমে শিক্ষা দেওয়া যেতে পারে সেইগুলোর সঙ্গে হেড অফ দ্য ইনস্টিটিউশন যোগাযোগ করে সেখানে স্টুডেন্টদেরকে পাঠিয়ে সামার প্রজেক্ট করানোর ব্যবস্থা করবেন। নাম্বার 2 বলা আছে দ্য অ্যাকাডেমিক সেশন কোন সময় থেকে চলবে। বলা আছে দ্য অ্যাকাডেমিক সেশন অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 শ্যাল স্টার্ট ফ্রম দ্য মান্থ অফ মে মাস থেকে শুরু হবে 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর ফার্স্ট সেমিস্টার অ্যান্ড উইল কন্টিনিউ টিল দ্য মান্থ অফ অক্টোবর মাস অবধি চলবে অ্যাজ পার গভর্নমেন্ট হলিডে শিডিউল অফ দ্য রেসপেক্টিভ ইয়ার। সেই বছরের গভর্নমেন্ট হলিডে শিডিউল হিসাবে এটা দেখা হবে। সাবসিকুয়েন্টলি সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 will start from the month of November। সেমিস্টার 2 মানে 11-এর সেকেন্ড সেমিস্টার এবং 12-এর সেকেন্ড সেমিস্টার শুরু হবে নভেম্বর মাস থেকে অ্যান্ড উইল কন্টিনিউ টিল দ্য মান্থ অফ এপ্রিল, এবং এইটার কোর্সের টাইমটা হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত অ্যাজ পার গভর্নমেন্ট হলিডে শিডিউল অফ দ্য রেসপেক্টিভ ইয়ার, সেই বছরে গভর্নমেন্টের হলিডে যেরকম যা আছে। এরপর আসছি আমরা 3-এর দাগে অ্যাডমিশন। এতে বলা হচ্ছে এ স্টুডেন্ট who has passed the Madhyamik Pariksha or equivalent public examination may be admitted into semester 1 within mid of May every year so that the class of semester 1 could commence immediately post publication of result। মে মাসের মধ্যে যারা মাধ্যমিক পাস করার পরেই মে মাসের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে যাতে করে রেজাল্ট বেরোনোর পরেই ক্লাস শুরু করা যেতে পারে। বিয়ের দাগে বলা হচ্ছে এ স্টুডেন্ট হু has got admitted and registered in semester 1 will be eligible for promotion to semester 2 within the 30th October every year so that the class of semester 2 can be started from the first week of November every year। অর্থাৎ যে সেমিস্টার 1-এ অ্যাডমিশন নিয়েছে সে যদি পরীক্ষায় পাস করে তাহলে 30শে অক্টোবরের মধ্যে তার পাসের কথা জানিয়ে দিতে হবে যাতে করে সে সেমিস্টার 2-এর জন্য ক্লাস শুরু করতে পারে নভেম্বর, প্রত্যেক বছর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে। এরপর বলা আছে সি এর দাগে এ স্টুডেন্ট হু হ্যাজ পাসড সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 অফ ক্লাস 11 ক্যান বি অ্যাডমিটেড ইনটু সেমিস্টার 3 উইদিন 30th এপ্রিল এভরি ইয়ার। যে স্টুডেন্ট ক্লাস 11-এর দুটো সেমিস্টারেই পাস করে গেছে তাকে 30শে এপ্রিলের মধ্যে কি করতে হবে যে তাকে পাস করিয়ে তার রেজাল্ট বলে দিতে হবে সো দ্যাট দ্য ক্লাস অফ সেমিস্টার 3 ক্যান বি স্টার্টেড ফ্রম দ্য ফার্স্ট উইক অফ মে, যাতে করে সেমিস্টার 3-এর ক্লাস ফার্স্ট উইক অফ মে থেকে শুরু করা যায়। এরপরে বলা আছে ডি এর দাগে এ স্টুডেন্ট হু হ্যাজ গট অ্যাডমিটেড অ্যান্ড এনরোলড ইন সেমিস্টার 3 উইল বি এলিজিবল ফর প্রমোশন টু সেমিস্টার 4 উইদিন দ্য 31st of October every year so that the class of semester 4 can be started from the first week of November every year। অর্থাৎ সেমিস্টার 3-তে যদি সে পাস করে যায় সেটা 31শে অক্টোবরের মধ্যে তার পাসের রেজাল্ট জানাতে হবে যাতে করে ফার্স্ট উইক অফ নভেম্বরে থেকে সে সেমিস্টার 4 অর্থাৎ লাস্ট যে সেমিস্টারটা ক্লাস 12-এর সেটার জন্যে সে ক্লাস শুরু করে দিতে পারে। নেক্সট ইয়ের দাগে বলা আছে হিয়ার দ্য এলিজিবিলিটি টু অ্যাপিয়ার for admission in the next superior
semester requires a minimum percentage of attendance, অর্থাৎ পরবর্তী সেমিস্টারে যাওয়ার জন্যে আগের সেমিস্টারে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স থাকতে হবে ইন দ্য প্রিভিয়াস সেমিস্টার অ্যান্ড ক্লিয়ারেন্স অফ অল ডিউজ, এবং যা কিছু টাকা পয়সা বাকি যদি থাকে অ্যাজ ফিক্সড বাই দ্য কাউন্সিল, সেই ধরনের যে টাকা পয়সা বাকি যদি থাকে সেগুলোকে পে করে দিতে হবে। ডিটেলস উইল বি গিভেন ইন দ্য অ্যাডমিশন, এক্সামিনেশন অ্যান্ড অ্যালাইড ম্যাটার্স রেগুলেশনস হুইচ উইল বি পাবলিশ শর্টলি। এবার অ্যাডমিশনের জন্যে, এক্সামিনেশনের জন্যে এবং অন্যান্য বিষয় সংক্রান্ত যে তথ্যগুলো আছে, এই মানে পার্সেন্টেজ অফ কত পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কি কি টাকা লাগে, সেইগুলো তথ্য পরে একটা নোটিফিকেশান দেওয়া হবে, তাতে থাকবে। সেই জিনিস যেন অলওয়েজ ক্লিয়ার হয়ে থাকে। এরপর বলছে 4 দাগে রেজিস্ট্রেশন। এর দাগে বলা হচ্ছে নো স্টুডেন্ট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি সেমিস্টার আনলেস হি অর সি ইজ রেজিস্টার্ড উইথ দ্য কাউন্সিল ইন সেমিস্টার 1 অ্যাজ পার দ্য নোটিফিকেশান অফ দ্য কাউন্সিল। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু সেমিস্টার 1-এ রেজিস্টার্ড হতে হবে, নাহলে কিন্তু সে ক্লাস 12-এ এসে কেউ যদি বলে ভর্তি হবো, পরীক্ষা দেবো, দেওয়া যাবে না। একদম সেমিস্টার 1 থেকে তাকে শুরু করতে হবে। বিয়ের দাগে বলা আছে এ ভ্যালিড ক্যান্ডিডেট who has been admitted into semester 1 of a recognized institution should apply for registration with the council within the 30th of June of the year of admission and or as per the notification of the council through the concerned head of the institution through online portal along with the requisite registration fees and all other necessary fees as may be determined by the council from time to time। অর্থাৎ কেউ যদি সেমিস্টার 1-এ ভর্তি হয়ে থাকে তাহলে তাকে 30শে জুনের মধ্যে কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হয়ে যেতে হবে। মানে সেমিস্টার 1-এ ভর্তি হয়েছি, কিন্তু রেজিস্ট্রেশন কাউন্সিলের কাছে হতে হবে 30শে জুনের মধ্যে। তার জন্য যে ফিজ আছে সেগুলো জমা দিতে হবে এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের থ্রু দিয়ে সেটা অনলাইনে এই রেজিস্ট্রেশনটা তার হবে। সিয়ের দাগে বলা আছে স্টুডেন্ট শ্যাল বি পারমিটেড টু রেজিস্টার with the council within 3 consecutive years from the date of publication of his or her result in madhyamik pariksha or equivalent examination including the year of publication of result। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়া বছর থেকে শুরু করে তার পরে টোটাল 3 বছর, পরের 2 বছর পর্যন্ত তাকে কাউন্সিলের আন্ডারে রেজিস্টার করতে দেওয়া যাবে। এবারে কেউ যদি 2024-এ যদি কারোর রেজাল্ট প্রকাশিত হয়, হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার, তো সে 2024, 2025, 2026 পর্যন্ত 11-এ রেজিস্টার্ড হতে পারবে। এর টাইম পেরিয়ে গেলে, এই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু সে আর কাউন্সিলে রেগুলার ক্যান্ডিডেট হিসাবে রেজিস্টার্ড হতে পারবে না। এরপরে আসছি 5 নম্বরে এক্সামিনেশনস অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 অফ ক্লাস 11। তার কী কী নিয়মাবলী আছে? এর দাগে বলা আছে সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11 উইল বি কন্ডাক্টেড ইন সেপ্টেম্বর or as per the notification issued by the council। সেপ্টেম্বর মাসে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পরীক্ষা হবে, বা যদি কোনো চেঞ্জ হয় কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হবে। সাবসিকুয়েন্টলি সেমিস্টার 2 এক্সামিনেশন অফ ক্লাস 11 উইল বি কন্ডাক্টেড উইদিন দ্য মান্থ অফ মার্চ। প্রত্যেক বছর মার্চে সেমিস্টার 2-এর পরীক্ষা হবে অ্যান্ড উইল কন্টিনিউ দ্য সেম সাইকেল আনটিল ফার্দার নোটিফিকেশান, এবং এইভাবেই চলতে থাকবে যদি না কোনো বছরে কাউন্সিল থেকে কোনো আলাদা নির্দেশিকা দেওয়া হয়। বিয়ের দাগে বলা আছে conducting the examination and evaluation of OMR or answer scripts are to be made by the concerned institution। অর্থাৎ এই যে পরীক্ষাগুলো নেবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেটা ইনস্টিটিউটকেই নিতে হবে, অর্থাৎ স্কুলকে নিতে হবে, এবং তার জন্য যাবতীয় যে খাতা বা OMR সেগুলো স্কুলকেই ব্যবস্থা করে দিতে হবে। সিয়ের দাগে বলা আছে এক্সামিনেশন অফ সেমিস্টার 1 উইল বি বেসড অন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হেয়ার আফটার রেফার্ড অ্যাজ MCQ টাইপ কোয়েশ্চেন হবে, অ্যান্ড সেমিস্টার 2 উইল বি বেসড অন শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যেগুলোকে বলা হবে SAQ টাইপ কোয়েশ্চেন, অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা সেগুলোকে বলা হবে DQ টাইপ কোয়েশ্চেন। তাহলে এই ধরনের প্রশ্ন হবে সেমিস্টার 1-এ MCQ এবং সেমিস্টার 2-তে SAQ এবং DQ। ডি এর দাগে বলা আছে দ্য কোয়েশ্চেন পেপার্স অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 আর টু বি সেট অ্যান্ড সাপ্লাইড বাই দ্য কনসার্ট ইনস্টিটিউশন। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যেটা ক্লাস 11-এর পরীক্ষা, তার প্রশ্নপত্র স্কুল তৈরি করবে এবং সেগুলোই ছাত্রদেরকে দেওয়া হবে। ব্ল্যাঙ্ক OMR অর ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস ফর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 আর টু বি প্রোভাইডেড বাই দ্য কনসার্ট ইনস্টিটিউশন। এই ব্ল্যাঙ্ক যে অ্যান্সার স্ক্রিপ্ট বা OMR সেগুলো কিন্তু স্কুলকেই প্রোভাইড করতে হবে। এরপরে ইয়ের দাগে রয়েছে
Institutions will take necessary measures to conduct the practical and project examinations within the completion of semester 2 in a consolidated manner on annual basis based upon guidelines and timelines provided by the council. মানে সেমিস্টার 2 এর পরে যেন প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালটা স্কুলের তরফ থেকে নিয়ে নেওয়া হয় সেটা বলা হচ্ছে। কোয়েশ্চেন পেপারস অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস ফর দিস পারপাস উইল বি প্রোভাইডেড বাই দ্য ইনস্টিটিউশন, এবং এর জন্য যে কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু স্কুলকেই দিতে হবে। এফের দাগে বলা হচ্ছে দ্য ইনস্টিটিউশনস উইল টেক নেসেসারি মেজার্স ফর ইভ্যালুয়েশন অফ ওয়েমার or written answer scripts, practical and project examinations, and will publish the result of the students accordingly. অর্থাৎ খাতাপত্র স্কুলের স্যার ম্যাডামরাই দেখবেন এবং স্কুলের তরফ থেকেই রেজাল্ট পাবলিশ করা হবে। জি এর দাগে বলা হচ্ছে দ্য রেজাল্টস অফ সেমিস্টার 1 and semester 2 project and practical have to be uploaded by the institution in the council's portal within a specified time period as per the norms and notification issued by the council. অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল নেওয়া হবে সেই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের যে রেজাল্টটা সেটা টাইম টু টাইম কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে যেরকমভাবে কাউন্সিল নির্দেশিকা দেবেন। এরপর আসছি আমরা এইচের দাগে। এ স্টুডেন্ট উইল বি declared passed in class 11 if he/she obtains minimum 30% marks in any of 5 theory papers of semester 1 and semester 2 independently. অর্থাৎ ক্লাস 11-এ একজনকে তখনই পাস বলা যাবে যখন সে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে 5টা যে পেপার আছে সেই 5টা পেপারে অন্ততপক্ষে 30% মার্কস পাচ্ছে, সেটা সেমিস্টার 1-এ হোক বা সেমিস্টার 2-তে হোক আলাদা আলাদা করে। তার মানে সেমিস্টার 1-এ 5টা পেপারে 30% পেয়েছে, সেমিস্টার 2-তে 5টা পেপারে 30% পেয়েছে, যদি পায় তাহলে সে তাকে 11-এ পাস বলে ধরা হবে। অ্যান্ড অলসো সিকিউরস মিনিমাম 30% অফ মার্কস ইন প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অফ দ্য রেসপেক্টিভ সাবজেক্ট সেপারেটলি, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মার্কস আছে তাতেও যেন তারা 30% করে মার্কস পেয়ে থাকে, তবেই পাস হবে। এর সঙ্গে আরেকটা কথা বলা হচ্ছে, হাওয়েভার পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস ইট ম্যান্ডেটরি। এটা খুব ভালো করে বুঝতে হবে। 5টা সাবজেক্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস রয়েছে অর্থাৎ ইংরাজি এবং বাংলা, সেটাতে অবশ্যই পাস করতেই হবে। এটা কোনোভাবেই যেন কেউ না ভাবে যে 6টা সাবজেক্টের ভেতরে 5টা মানে আমি ইংরাজি বাংলার মধ্যে একটাই পাস করে গেলাম এবং অপশনাল ইলেকটিভটা দিয়ে আমি বেস্ট অফ 5-এর রেজাল্ট পাবো, সেটা কিন্তু হবে না। ইংরাজি বাংলায় পাস করতেই হবে। তারপরে যদি দেখা যায় যে মিনিমাম 30% মার্কস পাওয়ার পর যে বাকি টোটাল যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে একটাই শুধুমাত্র পাস হয়েছে ইংরাজি বা বাংলায়, বাকি থেকে যে হাইয়েস্ট মার্কসগুলো আছে সেগুলো নিয়ে রেজাল্ট করতে চাইলে করা যাবে, কিন্তু কখনোই ইংরাজি বাংলায় ফেল করে সমস্ত সাবজেক্টে পাস করা গেলেও সেটাকে পাস বলে ধরা হবে না। এরপর আছে আইয়ের দাগে, দ্য গ্র্যান্ড টোটাল উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হায়েস্ট মার্কস অবটেন ইন 5 সাবজেক্টস। তাহলে 5টা সাবজেক্টে যেগুলো হায়েস্ট পেয়েছে সেই হায়েস্ট মার্কসগুলোর ওপর বিচার করে গ্র্যান্ড টোটাল করা হবে। যে এর দাগে বলা আছে, দ্য স্টুডেন্টস হু উইল নট পাস ইন সেমিস্টার 1 উইল বি অ্যালাউড টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাকলগ সাবজেক্টস অর্থাৎ সাপ্লিমেন্টারি সাবজেক্টস ডিউরিং সেমিস্টার 2 এক্সামিনেশন। যারা সেমিস্টার 1-এ কোনো একটা সাবজেক্টে বা মোর দ্যান 1 সাবজেক্টে যদি পাস করতে না পারে, এগুলোকে বলা হবে ব্যাকলগ সাবজেক্ট, যেগুলো পাস করতে পারেনি সেইগুলোতে সে আবার বসতে পারবে সেমিস্টার 2 পরীক্ষার সঙ্গে। সেগুলোতে সে সেমিস্টার 2 পরীক্ষায় সঙ্গেই এই পেপারগুলোকেও সে দিতে পারবে ইন দ্য সেম সেশন, ওই একই সেশনে অ্যাজ পার শিডিউল অফ দ্য কাউন্সিল। কাউন্সিলের যে শিডিউল করে দেওয়া থাকবে তার মধ্যে। হিয়ার ইন দ্য এক্সামিনেশন is named as supplementary examination of class 11, যেগুলোকে সাপ্লিমেন্ট পেপার বলা হবে। Detailed guidelines will be given in the regulation of examination, admission and allied matters which will be published soon. এই সম্পর্কে আরও তথ্য দেওয়া হবে। কে এর দাগে বলা আছে, the students who will not be able to pass in any of the subjects in semester 2 and the backlog subjects if any in semester 1 in the supplementary examination should repeat the semester 1 and semester 2 afresh in the next academic session. তাহলে বলা হচ্ছে যে সেমিস্টার 2-তে যদি কেউ কোনো সাবজেক্টে পাস করতে না পারে কোনো একটা সাবজেক্টে, এবং তার সঙ্গে সঙ্গে যদি সেমিস্টার 1-এও কিছু সাবজেক্ট তার ব্যাকলগ থেকে থাকে, সাপ্লিমেন্টারি এক্সামিনেশনেও সে যদি পাস করতে না পারে, তাহলে কিন্তু তাকে পরের সেশনে নতুন করে 11-এর পরীক্ষায় বসতে হবে। এরপরে টপিক হচ্ছে এনরোলমেন্ট।
A registered and bona fide student who has passed both semester 1 and semester 2, including practical and project papers separately, shall only be eligible to enroll himself or herself for both the semester, that is semester 3 and semester 4, within 30th of June as per notification issued by council. 11 পরীক্ষায় পাস করার পরে যদি সে পাস করে যায় ঠিকমতোভাবে, তাহলে পরে যে 12-এর পরীক্ষায় সেমিস্টার 3 এবং 4 সে পরীক্ষা দেবে, তার জন্য তাকে এনরোল করতে হবে 30শে জুনের মধ্যে। এরপর হচ্ছে 7 নম্বরে এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 অফ ক্লাস 12 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এটাকেই কিন্তু হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বলা হচ্ছে, যেটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এর দাগে বলা হচ্ছে সেমিস্টার 3 এক্সামিনেশন অফ ক্লাস 12 উইল বি কন্ডাক্টেড উইদিন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। প্রথম যে সেমিস্টারটা হবে ক্লাস 12 যেটাকে সেমিস্টার 3 বলা হচ্ছে, সেটা সেপ্টেম্বর মাসে হবে, অর অ্যাজ পার নোটিফিকেশান ইস্যুড বাই দ্য কাউন্সিল, বা সংসদ যেরকমভাবে নোটিফিকেশান দেবে। Subsequently, semester 4 examination of class 12 will be conducted within the month of April every year. প্রত্যেক বছর এপ্রিল মাসে কিন্তু সেকেন্ড সেমিস্টার মানে ফাইনাল পরীক্ষাটা হবে as per the notification of the council and will continue on the same cycle until further notification, এবং এইভাবেই চলতে থাকবে। ক্লাস 12-এর যে দুটো পরীক্ষা, একটা সেপ্টেম্বরে আর একটা হবে এপ্রিল মাসে। বিয়ের দাগে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন অফ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 উইল বি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল, এই পরীক্ষা দুটো সংসদের তরফ থেকে নেওয়া হবে। সি এর দাগে বলা হচ্ছে দ্য সেমিস্টার 3 উইল বি বেসড অন এমসিকিউ অ্যান্ড সেমিস্টার 4 উইল বি বেসড অন এসএকিউ অ্যান্ড ডিকিউ, মানে সেমিস্টার 3-তে এমসিকিউ থাকবে এবং সেমিস্টার 4-এ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে। এরপর ডি এর দাগে বলা আছে দ্য কোয়েশ্চেন পেপার্স আর টু বি সেট অ্যান্ড সাপ্লাইড বাই দ্য কাউন্সিল। 12-এর যে সেমিস্টার 3 এবং 4 তার কোয়েশ্চেন পেপারগুলো কাউন্সিলের তরফ থেকে দেওয়া হবে। OMR and blank answer script for this purpose will also to be provided by the council। এর জন্য যে OMR বা blank answer script সেগুলো কিন্তু কাউন্সিলই পাঠাবে। এর দাগে বলা হচ্ছে the council will take necessary measures for evaluation of OMR and written answer scripts under its strict supervision and will publish the result of semester 3 and semester 4। তার মানে খাতা দেখার কাজকর্মগুলো ওএমআর রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট এগুলো কাউন্সিলের তরফ থেকেই দেখানোর ব্যবস্থা করা হবে এবং এর রেজাল্টটাও কিন্তু কাউন্সিলই পাবলিশ করবে। এফের দাগে বলা আছে দ্য প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার্স অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি সাপ্লাইড বাই দ্য কাউন্সিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো স্কুলে হবে সেগুলোর কোয়েশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু কাউন্সিলই পাঠাবে। জি এর দাগে বলা আছে দ্য ইনস্টিটিউশন উইল টেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং and evaluation of project and practical examination in a consolidated manner on annual basis as per the timelines given by the council। অর্থাৎ স্কুলগুলোকে কী করতে হবে, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের পরীক্ষা নিয়ে এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর উপরে যে টোটাল কত নাম্বার সে পাচ্ছে সেইটা যে টাইমলাইন দেওয়া হবে সেই টাইমলাইন অনুযায়ী কাউন্সিলের ওয়েবসাইটে সেগুলোকে আপলোড করে দিতে হবে। দ্য ইনস্টিটিউশন উইল আপলোড দ্য প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কস of every enrolled student in the council's portal within a specified time period as per norms and notification issued by the council। তাই কাউন্সিল যেরকম টাইম বলে দেবে সেই টাইমের মধ্যে প্রত্যেকটা এনরোল্ড স্টুডেন্টের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নাম্বার কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে স্কুলগুলিকে। এরপর হচ্ছে আইয়ের দাগে বলা হচ্ছে এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার্ড ফার্স্ট ইন ক্লাস 12 if he or she obtains minimum 30% of marks in any of 5 theory papers of semester 3 and semester 4 independently। একটা স্টুডেন্টকে ক্লাস 12-এ তখনই পাস বলা হবে যখন সে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ তার যে 5টা করে সাবজেক্ট থাকছে তার প্রত্যেকটা সাবজেক্টে সে 30% মার্কস পেয়ে পাস করছে অ্যান্ড অলসো সিকিউরস মিনিমাম 30% মার্কস ইন প্র্যাকটিক্যাল or project of the respective subject separately, এবং ওই সব সাবজেক্টের যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস আছে সেগুলোও যেন তারা আলাদা আলাদা করে 30% মার্কস পেয়ে পাস করে থাকে। হাউএভার পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস ইজ ম্যান্ডেটরি। তাহলে এখানেও বলে দেওয়া হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে পাস কিন্তু অবশ্যই করতে হবে। যে এর দাগে বলা আছে দ্য স্টুডেন্টস হু উইল নট পাস ইন সেমিস্টার 3, যে সেমিস্টার 3-তে পাস করবে না, উইল বি অ্যালাউড টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাকলগ সাবজেক্টস অর সাপ্লিমেন্টারি সাবজেক্ট ডিউরিং সেমিস্টার 4 এক্সামিনেশন। এটাও 11-এর মতনই। যারা সেমিস্টার 3-তে পাস করতে পারবে না তারা সেমিস্টার
4-এ বসতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের যে ব্যাকলগ যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে। ইন দ্য সেম সেশন অ্যাজ পার শিডিউল অফ কাউন্সিল detailed guideline will be given in regulation of examination, admission, allied matters which will be published soon. কে দাগে বলা হচ্ছে the grand total will be calculated by considering the highest marks obtained in any 5 subjects, যে কোনো 5টা সাবজেক্টে যে হাইয়েস্ট মার্ক পাচ্ছে তার উপরে গ্র্যান্ড টোটাল করা হবে। এবারে এলের দাগে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ দ্য স্টুডেন্টস উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ পার দ্য মার্কস অবটেন্ড ইন ক্লাস 12, দ্যাট ইজ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর ওপরেই কিন্তু একজন স্টুডেন্টের হায়ার সেকেন্ডারির রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। অ্যান্ড ইন প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস এগুলোকে ধরেই হায়ার সেকেন্ডারি রেজাল্টটা হবে। মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট উইল বি ইস্যুড অ্যাকর্ডিংলি, এইভাবেই কিন্তু মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে। এরপর এর দাগে বলছে এভরি ক্যান্ডিডেট শুড হ্যাভ টু পাস ইন অল সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে তাকে পাস করতে হবে, দ্যাট ইজ সেমিস্টার 1, 2, 3 অ্যান্ড 4 ইনক্লুডিং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট উইদিন 7 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন। অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট যদি মানে হয়তো সাকসেসফুল হতে পারছে না, তাকে কাউন্সিলের তরফ থেকে 7 বছর সময় দেওয়া হবে, যে বছরে সে রেজিস্ট্রেশন করেছে সেই বছরকে ধরে 7টা বছর সে সময় পাবে পাস করার জন্য। যদি এর মধ্যেও সে পাস করতে না পারে, আদারওয়াইজ হিজ অর হার রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেলড, 7 নম্বর বছরের পরে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। অ্যান্ড ফার্দার অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট ইন এনি সেমিস্টার উইল নট বি পারমিটেড, এবং এরপরে তাকে কিন্তু আর কোনো সেমিস্টারের জন্য রেজিস্টার করতে দেওয়া হবে না। এরপর 8-এর দাগে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, অর্থাৎ যেগুলোতে ব্যাকলগ পাস করতে পারছে না কোনো একটা সেমিস্টারে, পরের সেমিস্টারে গিয়ে কীভাবে সেই পরীক্ষাটা দেবে। এর দাগে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 11। নাম্বার 1-এ বলা হচ্ছে এ স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্ট অর সাবজেক্টস in semester 1 will be allowed to appear for a supplementary examination along with semester 2 in the same academic year, মানে একটা পাস করতে না পারলে সেমিস্টার 1-এ কোনো সাবজেক্ট বা মোর দ্যান 1 সাবজেক্ট পাস করতে না পারলে সেমিস্টার 2-তে গিয়ে সেখানে যে 5টা সাবজেক্ট আছে তার সঙ্গে এই দুটো সাপ্লিমেন্টারি তাকে দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে আফটার অ্যাপিয়ারিং দিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যাজ মেনশনড ইন নাম্বার 1, ইফ দ্য স্টুডেন্ট ইজ স্টিল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্টস অফ সেমিস্টার 1 and or if the student is having any backlog papers in semester 2, then he or she needs to appear all the subjects of semester 1 and semester 2 in the next academic year like a fresh candidate. In that case, he or she gets the same opportunity like a freshly admitted candidate in class 11. অর্থাৎ যদি ব্যাকলগ পরীক্ষায় পাস করতে না পারে তার সঙ্গে সঙ্গে 11-এর সেমিস্টার 2-তে ফেল করে যায়, তাহলে কিন্তু তাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, তাকে কিন্তু নতুন করে 11-এর পরীক্ষায় বসতে হবে একদম সেমিস্টার 1 থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের মতো। নেক্সট 3-এর থেকে বলা হচ্ছে দিস অ্যারেঞ্জমেন্ট উইল কন্টিনিউ টিল দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ক্লিয়ার all the papers of semester 1 and semester 2 of class 11, but with the condition that the student needs to pass the HS examination within a maximum period of 7 years from the year of registration, including the year of registration, failing which his or her registration will be cancelled. এইভাবে ফার্স্ট সেমিস্টারে পাস করতে না পারলে তার সাপ্লিমেন্টারি পেপার দিতে পারবে সেমিস্টার 2-তে, কিন্তু সেমিস্টার 2-তেও যদি সে পাস করতে না পারে এবং সাপ্লিমেন্ট পেপারও যদি পাস করতে না পারে তাকে আবার নতুন করে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ বসতে হবে, বা যদি এটা সেমিস্টার 3-4-এর ক্ষেত্রে হয় সেখানেও এইভাবেই বসতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এই করতে করতে সে পাস করতে পারছে না, এরম করতে করতে যদি 7টা বছর তার অতিক্রান্ত হয়ে যায়, তারপর কিন্তু সে আর কোনোভাবেই 11-এর কোনো পরীক্ষায় বসতে পারবে না, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এরপর 4-এর দিকে বলা আছে দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন ইনস্টিটিউশন। ক্লাস 11-এর যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেটা কিন্তু কনসার্ন ইনস্টিটিউশনকেই নিতে হবে। ঠিক সেইভাবেই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 12 এখানেও অনেকটা একই ধরনের, আমি একটু দ্রুততায় পড়ে যাচ্ছি। নাম্বার 1 বলছে এ স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্ট or subjects in semester 3 will be allowed to appear for a semester supplementary examination along with semester 4 in the same academic year
ওই বছরই সেমিস্টার 4-এ সে বুঝতে পারবে। সেমিস্টার 3-তে কোনো পরীক্ষায় পাস না করলে সেটা তাকে 4-এ দিতে হবে। নাম্বার 2 বলছে আফটার অ্যাপিয়ারিং দিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যাজ মেনশন ইন 1 if the student is still not be able to clear any subject or subjects, he has to be appear those subjects in semester 3 in next academic year। মানে যদি দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসে সে যদি পাস করতে না পারে, তাহলে তাকে কি করতে হবে, পরের বছর আবার সেমিস্টার 3-এর পরীক্ষা দিয়ে পাস করতে হবে। নাম্বার 3 বলছে আফটার অ্যাপিয়ারিং সেমিস্টার 3 এক্সামিনেশন ইন দ্য নেক্সট একাডেমিক ইয়ার অ্যান্ড অ্যাজ মেনশন ইন নাম্বার 2 if the student still not be able to clear any subject, he has to be appeared in the supplementary examination for those subjects with semester 4 in the same academic year। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ক্লাস 12-এ যদি সেমিস্টার 3-তে কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে পাস করতে না পারে, সেই ব্যাকলগ পরীক্ষাটা সেমিস্টার 4-এর সঙ্গে দিতে পারবে। যদি দেখা যায় যে সেখানেও পাস করতে পারলো না, তাকে তাহলে আবার সেমিস্টার 3 দিতে হবে। সেমিস্টার 3 দিয়ে দেখা যায় যদি পরের বছরে, এবং পরের বছরে সেমিস্টার 3 দিয়ে যদি আবার সে কোনোটা পাস না করতে পারে, সেই বছরে সেমিস্টার 4-এর সঙ্গে আবার পরীক্ষাটা সে দিতে পারবে। তারপর বলছে 4 নম্বরে this cycle will continue and the student will get the opportunity to clear their backlog papers within a maximum period of 7 years। 7 বছর সময় সে পাবে এইভাবে যে সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4 গিয়ে দুটো পেপারকেই ক্লিয়ার করে বা দুটো সেমিস্টারকেই সম্পূর্ণ ক্লিয়ার করে এইচএসটাকে পাস করা ফ্রম দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন, ফেলিং হুইচ হিজ অর হার রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেলড। নাম্বার 5 বলছে দিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল। এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কিন্তু কাউন্সিল নিজেরা কন্ডাক্ট করবেন। এবার 6 নম্বরে বলা আছে দ্য স্টুডেন্ট who will not be able to clear any of the subjects of semester 4 will have to clear their corresponding backlog papers in the next academic year along with the semester 4 examination। তাহলে যদি এই বছরে সে সেমিস্টার 4-এ কোনো সাবজেক্ট পাস করতে না পারে, তাহলে তাকে পরের বছরে সেমিস্টার 4-এর পরীক্ষায় বসে এই ব্যাকলগ পেপারটাকে ক্লিয়ার করতে হবে। নাম্বার 7 this will continue as mentioned in 6 till the student will clear all the backlog papers or till the validity of registration period whichever is earlier। তাহলে যদি এই বছর দেখা যায় যে 5টার মধ্যে একটা সাবজেক্টে সে ফেল করে গেছে সেমিস্টার 4-এ, পরের বছর গিয়ে সেই একটা সাবজেক্টকে সে দেবে, দিয়ে পাস করবে। এবারে যতদিন না পর্যন্ত সে পাস করছে, তার মানে যদি 7 বছরের মধ্যে যেটা আর্লিয়ার হবে, যদি পাস করাটা তার আগে হয় বা তার ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন যেটা আগে হবে, সেইটাকে কিন্তু ধরা হবে। Number 9 option for changing compulsory elective subjects as compulsory optional subject etc। তার মানে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বা কম্পালসারি অপশনাল সাবজেক্ট চেঞ্জ করার যে অপশানগুলো সেগুলো কী আছে দেখে নিতে হবে। নাম্বার 1 if a candidate fails to obtain minimum pass marks in any of the compulsory subjects for the reasons of deficiency of less than 5% of full marks। 5% of full marks মানে প্রত্যেকটা সাবজেক্টেই আমি যদি ধরে নিই কোনোটায় 35 কোনোটায় 40 আছে, আমি রাউন্ড ফিগারের জন্য ধরছি 40 নম্বর ফুল মার্কস পরীক্ষায় 5% মানে হচ্ছে 2 নম্বর। তাহলে যদি দেখা যায় যে কোনো স্টুডেন্ট কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে কোনো একটায় 2 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে, হি অর সি টু মেক আপ দ্য ডেফিসিয়েন্সি ইন কম্পালসারি সাবজেক্ট শ্যাল বি গিভেন ক্রেডিট বাই ট্রান্সফার অফ মার্কস ফ্রম দ্য হাইয়েস্ট মার্কস অবটেন বাই হিম অর হার ইন এ কম্পালসারি সাবজেক্ট। তাহলে বলতে চাওয়া হচ্ছে এরকমভাবে যে ধরা যাক বাংলায় কোনো একটা স্টুডেন্ট তার পাওয়ার কথা 30% মার্কস মানে হচ্ছে 40-এর ভেতরে 30% মার্কস মানে হচ্ছে তাকে 12 নম্বর পেতে হবে। এইবার দেখা যাচ্ছে যে সে হয়তো তাতে 10 নম্বর পাচ্ছে, 2 নম্বর শর্টেজ আসছে। এবার ধরা যায় ইংরেজিতে সে হয়তো পেয়েছে 50% মার্কস মানে 20 নাম্বার পেয়েছে। তাহলে বাংলায় পাস করানোর জন্যে ইংরাজির থেকে 2 নম্বর মানে মিনিমাম 5% অফ টোটাল মার্কস মানে টোটাল মার্কসে 5% মানে 2 নম্বর, সেই 2 নম্বর ইংরাজির থেকে নিয়ে বাংলায় ট্রান্সফার করে দেওয়া হবে, দিয়ে বাংলাকে 12 করে দেওয়া হবে এবং ইংরাজিতে যে 20 পেয়েছিল সেটাকে 18 করে দেওয়া হবে। এইভাবে তাকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা একটা করানো যাবে। 2 নম্বর বলা হচ্ছে a candidate who cannot be declared passed in the examination by reason of his or her। একজন ক্যান্ডিডেটকে পাস বলা যাবে না এই কারণে, কিসের জন্য না, নাম্বার 1 নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন অফ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে সে যদি পরীক্ষায় না বসে তাহলে সে কোনো দিনই পাস করতে পারবে না।
2 নম্বর বলা আছে ফেলিয়ার ইন অবটেইনিং দ্য মিনিমাম পাস মার্কস ইন এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বাট হ্যাজ অবটেইনড দ্য মিনিমাম পাস মার্কস ইন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট shall be declared passed by giving him or her the benefit of interchanging the compulsory elective subject as the optional elective subject and vice versa. মানে কোনো স্টুডেন্ট যদি তার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে, ধরে নিই সায়েন্সের ক্ষেত্রে কেউ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ মেন সাবজেক্ট রেখেছে এবং বায়োলজি ফোর্থ সাবজেক্ট রেখেছে। এবার দেখা গেল সে ফিজিক্সে পাস করতে পারলো না, কিন্তু বায়োলজিতে দেখা গেল সে 50% মার্কস পেয়ে গেছে বা মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা সে পেয়েছে 30%-এর ওপর। তাহলে ফিজিক্সটাকে তার ফোর্থ সাবজেক্ট করে দিয়ে বায়োলজিকে তার মেন সাবজেক্ট করে দিয়ে 5টা বেস্ট অফ 5 করে রেজাল্ট বার করে দেওয়া যেতে পারে। এবার একটা বলা হচ্ছে কথা যে আমার মনে হচ্ছে না, আমি বায়োলজি তো নিয়ে পড়তে আমি আগ্রহী নই। এবার বায়োলজি যদি আমার মেন পেপারের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি যে পরবর্তীকালে যে ধরনের কোর্স পড়বো ঠিক করেছি, আমার পুরো কেরিয়ারটাই অন্যরকম হয়ে যাবে। তাহলে আমি চাইছি না এরকম করতে, এই সুযোগটা আমার কাছে থাকতে হবে, সেই ব্যাপার বলে দিচ্ছে এখানে। প্রোভাইডেড দ্যাট ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট ফর এনি রিজন ইন্টেন্ড টু টেক দ্য বেনিফিট অফ ইন্টারচেঞ্জিং দ্য সাবজেক্টস, হি অর সি শ্যাল through his or her head of the institution intimate his or her intention as such and surrender his or her mark sheets for necessary correction therein to the council within 30 days from the date of publication of the result. এবার আমি চাইলাম না যে আমি ফিজিক্সটাকে বাদ দিয়ে বায়োলজিকে ইনসার্ট করতে, রেজাল্ট আমার পাবলিশ হয়ে চলে আসবে এইভাবেই, কারণ এটা মেশিনে হবে বলে। তো আমি যদি এটা না চাই, তারা আমাকে একটা স্পেসিফাইড কারণ দেখিয়ে আমাকে হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যম দিয়ে কাউন্সিলকে একটা ইন্টিমেশন দিতে হবে যে আমি এই জিনিসটা চাইছি না, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়েই যার রেজাল্ট হচ্ছে তাই দিন, তাতে যদি ফেল হোক, আমি পরের বছর আবার ফ্রেশ করে পরীক্ষা দেবো। এইটা রেজাল্ট পাবলিকেশনের 30 দিনের মধ্যে কাউন্সিলের কাছে এই তথ্যকে পাঠাতে হবে, তাহলে কিন্তু নেসেসারি কারেকশন অফ রেজাল্ট করে কাউন্সিল পাঠিয়ে দেবে এবং যাতে করে সে পরের পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থা হবে। এবারে 3 দাগে বলছে এ ক্যান্ডিডেট উইল গেট, একজন ক্যান্ডিডেট কী পাবে? নাম্বার 1 দ্য বেনিফিট অফ 9(1) ফার্স্ট ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল টু হিম অর হার, অর্থাৎ ওই যে নাম্বার বাড়িয়ে কমিয়ে যে ফেল করে যাওয়ার জন্য 2 নম্বর বেশি নাম্বারের থেকে 2 নম্বর দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া, এইটা নিতে পারে। 2 নম্বর হচ্ছে ইফ 9.1 is not applicable then he or she may get the benefit of 9.2 if it is applicable to her। যদি এরকম হয় যে 9.2 অর্থাৎ অপশনাল ইলেকটিভকে মেন সাবজেক্ট করে দিয়ে মেন সাবজেক্টকে অপশনাল করে দিয়ে যদি পাস করার ব্যবস্থা হয় সেটাও হতে পারে। 3 নম্বর বলছে নো ক্যান্ডিডেট উইল গেট বোথ দ্য বেনিফিট অ্যাট এ টাইম, কিন্তু এই দুটো বেনিফিট একসঙ্গে কেউ কিন্তু পাবে না। নাম্বার 10 শিডিউল অফ এক্সামিনেশন, এর থেকে বলা আছে দ্য শিডিউল অর টাইমলাইন অফ এক্সামিনেশন ফর অল সেমিস্টার ইনক্লুডিং থিওরি, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যান্ড নোটিফাইড বাই দি কাউন্সিল। কাউন্সিল জানিয়ে দেবে কখন থিওরি বা প্র্যাকটিক্যালের পরীক্ষা বা প্রজেক্টের পরীক্ষা হবে, কাউন্সিল সমস্ত তথ্য দিয়ে দেবে। বিয়ের থেকে বলা আছে দ্য কাউন্সিল উইল ডিসাইড দ্য সেন্টার্স অ্যান্ড ভেনিউজ ফর সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 এক্সামিনেশন। কাউন্সিল কিন্তু এই সেমিস্টার 3 আর 4 যেটা অ্যাকচুয়ালি এইচএস পরীক্ষা, তার কোথায় সেন্টার হবে বা ভেন্যু হবে, ছাত্ররা কোথায় গিয়ে পরীক্ষা দেবে, সেটা কাউন্সিল ঠিক করবে। হাউএভার সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্য হোম ভেন্যু দ্যাট ইজ দ্য মাদার অর ওন ইনস্টিটিউশন। ক্লাস 11-এর যে পরীক্ষা হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেটার ভেন্যু কিন্তু নিজের স্কুলই হবে। 3 থেকে বলা হচ্ছে দ্য কাউন্সিল মে ইফ ইট considers necessary can change the center or venue of examination of semester 3 or 4 with prior notice to all concerned। যে কাউন্সিল মনে করলে সেমিস্টার 3 এবং 4-এর যে ভেন্যু আছে সেটা চেঞ্জ করতে পারে, অর্থাৎ সেমিস্টার 3-এর ভেন্যু যেটা সেটা সেমিস্টার 4-এর ভেন্যু নাও হতে পারে। এরপরে বলা আছে যে সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন। প্রথমে বলা আছে বলা আছে প্রজেক্ট বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ অফ থিওরি 80, প্রজেক্ট 20। এইটার জন্যে বলা আছে প্রথম কলমে থিওরি মার্কস সাবজেক্ট ইন সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3, অর্থাৎ এর যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এর মার্কস থাকবে 40 এবং এর জন্য টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এ এই ধরনের ক্ষেত্রে ফুল মার্কস হবে 40, এর জন্য টাইম দেওয়া থাকবে 2 ঘন্টা এবং এর জন্য প্রজেক্ট যে মার্কসটা সেটা 20 এখানে বলে দেওয়া আছে। 2 নম্বর যে কলাম আছে সেখানে বলা আছে যাদের প্র্যাকটিক্যাল আছে, যাদের 70-30 মানে 70 নম্বর থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল আছে, তাদের ক্ষেত্রে সেমিস্টার 1 এবং 3-তে মার্কস হচ্ছে 35 এবং তার জন্য সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। সেমিস্টার 2 এবং 4-এও
35 নম্বরের পরীক্ষা এবং তার জন্য সময় থাকবে 2 ঘন্টা এবং এদের জন্য প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বর। আরেকটা ধরনের হয় যেখানে থিওরি হচ্ছে 50 নম্বর এবং প্র্যাকটিক্যালও 50 নম্বর। সেক্ষেত্রে রিটেন যে সেমিস্টার 1 এবং 3তে যে পরীক্ষা হবে তার নাম্বার থাকবে 20 নম্বর, তার জন্য 45 মিনিট সময় থাকবে। সেমিস্টার 2 এবং 4-এ থাকবে 30 নম্বর পরীক্ষা এবং তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, 50 নম্বরের প্র্যাকটিক্যাল এবং আরেকটা থাকবে ভোকেশনাল সাবজেক্ট। এরপর আছে প্রভিশন ফর 12-এ বলা আছে প্রভিশন ফর আনসাকসেসফুল অ্যাবসেন্ট স্টুডেন্টস অফ ক্লাস 11 এক্সামিনেশন 2024। তাদের জন্য কী কী সুবিধা রয়েছে? All the students who are unsuccessful have not appeared in class 11 examination till the academic session 2023-24 must continue class 11 examination with newly introduced semester system from the academic session 2024-25। অর্থাৎ যারা এই গত বছরে 2023-24-এর স্টুডেন্ট ক্লাস 11-এর, তারা যদি 11-এর পরীক্ষায় পাস না করতে পারে তাদেরকে কিন্তু এই যে নতুন একাডেমিক সেশন যেটা সেমিস্টার সিস্টেমে, সেইটার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আবার পড়াশোনা শুরু করতে হবে। অর্থাৎ তারা কিন্তু পুরনো যে সিস্টেম ছিল সেই সিস্টেমে আর পরীক্ষা দিতে পারবে না, তাদেরকে এই নতুন সিস্টেমের মধ্যেই আসতে হবে। এরপরে আমরা আসছি নাম্বার 13 শিডিউল 2। শিডিউল 2-তে বলা আছে কী কী সাবজেক্ট কম্বিনেশন নেওয়া যাবে। প্রথমে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এই ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে আমাদেরকে দুটো সাবজেক্টকে নিতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে ইংলিশ এ, যেটার কোড নেম হচ্ছে ENG-A। তারপরে আছে নিচের দিকে দেখা যাচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আছে বেঙ্গলি এ আছে, और হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, और ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি, এইগুলো কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নিতে পারে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা পাচ্ছি বেঙ্গলি বি, और হিন্দি বি, और অল্টারনেটিভ ইংলিশ, और নেপালি বি, এইগুলো আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে পারি বা নিতে পারি আমরা ENG-B। সাধারণভাবে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হিসাবে যারা অ্যাডমিশন নিয়েছি তারা আমাদের অবশ্যই দুটো ল্যাঙ্গুয়েজ হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ BNG-A এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ENG-B। এরপরে আছে দ্য চয়েস অফ ইলেকটিভ সাবজেক্টস মাস্ট বি কনফাইন্ড টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ সাবজেক্ট। এইখানে 3টে সেট দেওয়া আছে, সেট 1, সেট 2 এবং সেট 3। তোমার যে সাবজেক্ট সেটা এই সেটের মধ্যে থেকেই হতে হবে এবং যেগুলোতে অর দেওয়া রয়েছে সেইগুলোকে একসাথে নেওয়া যাবে না, কারণ এইগুলোর পরীক্ষার ডেটগুলো একই দিনে পড়ে। সেট 1-এর মধ্যে রয়েছে ফিজিক্স और নিউট্রিশন, পরেরটায় রয়েছে কেমিস্ট্রি और জিওগ্রাফি, ইকোনমিক্স और অ্যানথ্রোপোলজি, ম্যাথামেটিক্স और এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স और সাইকোলজি और সায়েন্স অফ ওয়েলবিং। এটা নতুন সাবজেক্ট, সেই জন্য মোটা করে দেওয়া রয়েছে, বোল্ডে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স और এনভায়রনমেন্টাল স্টাডিজ और হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এরপরে যেটা নতুন সাবজেক্ট এসছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি और আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স और ডেটা সায়েন্স। এই তিনটেই যে কোনো একটা নেওয়া যাবে। এর সঙ্গে রয়েছে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি। এরপর আসছি আমরা সেট 2-তে। সেট 2-তে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং और স্ট্যাটিস্টিক্স, এটাও নতুন এসছে। এরপর রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স। তারপর রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন और এনভায়রনমেন্টাল স্টাডিজ और অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও নতুন সাবজেক্ট এসছে, और হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তারপরে রয়েছে ম্যাথামেটিক্স এবং আরও একবার বলা রয়েছে ভোকেশনাল একটা সাবজেক্ট নেওয়া যেতে পারে। যে কোনো সেট থেকে আমাদের তিনটে ইলেকটিভ সাবজেক্ট এবং একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আমাদেরকে বেছে নিতে হবে। এরপরে রয়েছে সেট 3। এখানে মেনলি আর্টসের সাবজেক্টগুলো আছে, যার মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স और বায়োলজিক্যাল সায়েন্স, রয়েছে এডুকেশন और নিউট্রিশন, রয়েছে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন और সংস্কৃত और পার্সিয়ান और অ্যারাবিক और ম্যাথামেটিক্স और এগ্রিকালচার, রয়েছে ইকোনমিক্স और অ্যানথ্রোপোলজি, রয়েছে ফিলোসফি, রয়েছে সোশিওলজি, রয়েছে হিস্ট্রি और সাইকোলজি और স্ট্যাটিস্টিক্স और সায়েন্স অফ ওয়েলবিং। আর্টসের স্টুডেন্টরাও এটা নিতে পারে। তারপরে রয়েছে জিওগ্রাফি और হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, HDRM, এটাও নতুন সাবজেক্ট, আর্টসের স্টুডেন্টরা নিতে পারে। তারপরে রয়েছে মিউজিক और ভিজুয়াল আর্টস और হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন और এনভায়রনমেন্টাল স্টাডিজ,
তার সঙ্গে রয়েছে অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও কিন্তু আর্টসের স্টুডেন্টরা নিতে পারে, সঙ্গে ভোকেশনাল একটা সাবজেক্ট নিতে পারে। এরপরে ভোকেশনাল যে সাবজেক্টগুলো অফার করা রয়েছে সেগুলো কি কি, এখানে অপশান দেওয়া হয়েছে আইটি অ্যান্ড আইটিইএস, সঙ্গে রয়েছে অর্গানাইজড রিটেইলিং, 3 নম্বরে রয়েছে হেলথ কেয়ার, 4 নম্বরে রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, 5 নম্বরে রয়েছে কনস্ট্রাকশন, 6 নম্বরে রয়েছে বিউটি অ্যান্ড ওয়েলনেস, 7 নম্বরে রয়েছে পাওয়ার, 8-এ রয়েছে অটোমোবাইল, 9-এ রয়েছে সিকিউরিটি, 10-এ ইলেকট্রনিক্স, 11-এ রয়েছে প্লাম্বিং, 12-এ রয়েছে অ্যাপারেল, 13-এ রয়েছে এগ্রিকালচার, 14-এ রয়েছে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স এবং 15-এ রয়েছে ফুড প্রসেসিং এবং লাস্ট 16-এ রয়েছে টেলিকম। এরপর বলা আছে দ্য স্টুডেন্টস উইল নট বি অ্যালাউড টু অপ্ট ফলোয়িং সাবজেক্টস টুগেদার, এই দুটোকে একসঙ্গে নেওয়া যাবে না। কি কি, এনি ভোকেশনাল সাবজেক্ট, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, এগুলো একসঙ্গে নেওয়া যাবে না, বা এগ্রিকালচার অর এগ্রিকালচার অফ ভোকেশনাল সাবজেক্ট, এই দুটোকেও একসঙ্গে নেওয়া যাবে না। এরপরে বলে দেওয়া হয়েছে 14 নম্বরের লাস্ট পয়েন্ট হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্টের কিছু নির্দিষ্ট ক্ষমতা থাকবে, সেগুলো হচ্ছে এনি লিটিগেশন রিলেটেড টু this notification if arises, the council reserves the power to give the final explanation and if necessary change or and modify the notification as per section 22 of the West Bengal Council of Higher Secondary Education Act 1975। অর্থাৎ এই যে 1975-এর যে এডুকেশন অ্যাক্ট আছে, এইচএস এডুকেশন অ্যাক্ট, তার সেকশন 22 মতে বলা হচ্ছে যদি এই যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেমিস্টার সিস্টেমে, এই ক্ষেত্রে যদি কোনো ধরনের লিটিগেশন আছে, কোনো ধরনের এমন কিছু জটিলতা আছে যেটা সলভ করা যাচ্ছে না, সেখানে কাউন্সিল হয়তো তাদের একটা ব্যাখ্যা রাখতে পারে, বা যদি দেখা যায় সেই ব্যাখ্যাতেও জটিলতার সমাধান হচ্ছে না, তাহলে কাউন্সিল প্রয়োজন পড়লে কোনো নিয়মের কিছু অল্টারেশন করতে পারে, সেই ক্ষমতা কিন্তু কাউন্সিলের থাকবে। All concerned are further informed that a detailed regulation on examination, admission and allied matters will be published soon to guide all stakeholders for smooth implementation of the semester system। এই যে পরীক্ষার পদ্ধতি, ভর্তির প্রক্রিয়া বা অন্যান্য যে যাবতীয় যা তথ্য দরকার সেই সব নিয়ে একটা গাইডলাইন কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে, যাতে করে যারা যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে তাদের পক্ষে এই সেমিস্টার সিস্টেমটা চালিয়ে নিয়ে যাওয়া সুবিধাজনক হবে। The council will also arrange for district-wise online or offline sensitization program for all head of the institutions and teachers for updation and betterment of the process। এই যে বিভিন্ন রিজিয়নে যে সমস্ত হেডমাস্টার মশাইরা রয়েছেন বা টিচাররা রয়েছেন, তাদেরকে মাঝে মাঝেই কিন্তু অনলাইন এবং অফলাইনে সমস্ত তথ্য জানানোর বা প্রক্রিয়াকে আপডেট করবার, তাদেরকে আপডেট নিউজ পাঠানোর ব্যবস্থা সংসদের তরফ থেকে করা হবে, যাতে করে এই পদ্ধতিকে আরও সুচারুরূপে পালন করা প্রত্যেকের পক্ষে সম্ভব হয়। এই নোটিফিকেশানটি দিচ্ছেন প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং নোটিফিকেশানের ডেট হচ্ছে 18/4/2024। সেমিস্টার সিস্টেম নিয়ে একটা টোটাল গাইডলাইন যেটা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেইটা এই ভিডিওতে আমি তোমাদের বা আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কিছু ব্যাখ্যাজনক ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী, এবং আপনারা যারা সেই ব্যাখ্যার সঠিক জিনিসটা বুঝতে পারছেন তারা দয়া করে কমেন্টে সেই বিষয়টা সম্পর্কে একটু ডিটেলে জানিয়ে বা আমাদের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে একটু ত্রুটিমুক্ত করে দিয়ে একটু সাহায্য করেন, তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব। অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা নতুন এই চ্যানেলে এসছে সকলকে আমি বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।